করে কোনো মেশিন অপারেটর নাই, তাদের একজনই তিনজনের কাজ করে। চ্যালেঞ্জেস অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমাদের কি কি চ্যালেঞ্জেস আছে? আম, আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা জানি আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে প্রচুর চ্যালেঞ্জিং। তো তার পাশাপাশি এই ট্রেডটাতে ইন্ডাস্ট্রিতে যেসব চ্যালেঞ্জ গুলো আছে, যেমন কোভিড 19-এর পরে আমাদের সাপ্লাই চেইন একদম ডিস্টার্ব হয়ে গেছিল। বিশেষ করে আপনার রানা প্লাজা ধস থেকে শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই রানা প্লাজার ঘটনাটা শুনছেন। যারা হয়তো অনেক ফ্রেশার তারা হয়তো ওরকম মনে না থাকলেও যারা আমরা জব করতেছি সবাই আমরা জানি রানা প্লাজা তাজরিন গার্মেন্টস এর যে আগুন লাগার যে বিষয়টা। তারপর থেকে কিন্তু বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যুস এই সেই দিয়ে কিন্তু মোটামুটি আমাদের গার্মেন্টস গুলো বসে গেছে। এইগুলো দিয়ে আসলে মূলত যারা বিগ শর্ট যে ফ্যাক্টরি গুলো ছিল তারা হয়তো কিছুটা সাস্টেইন করতে পারছে। এইখানে আবার পলিটিক্যাল অনেক ইস্যুস থাকে, যেটা এখানে আমি অলরেডি মেনশন করছি যে আপনার জিও পলিটিক্যাল টেনশন থাকে। এগুলো হচ্ছে এই এই জিনিসগুলোর কারণে অনেক ফ্যাক্টরি বসে গেছে। ওরা এমন ভাবে বসছে যে ওরা দাঁড়াতে পারে না। তো এই যারা 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 টিকে আছে এখনো তারা অনেক ফাইট করে ফ্যাক্টরির প্রতি প্রচুর ইনভেস্ট করে টিকে আছে। বিশেষ করে এই পলিটিক্যাল আমাদের রাজনীতিটা হচ্ছে এমন যে আম, সরকার, এটা আসলে আমরা সবাই জানি যে ভালো কোনো কিছুর দিক থেকে বা ভালো কোনো কিছুর প্রতি আহ, বিশেষ করে দেখেন এই যে ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু অনুদান দেয়, ওরা কিন্তু কোম্পানিকে, যেসব কোম্পানি ভালো কিছু করে ওদেরকে আপনার সরকারি ভাবে ওদেরকে অনুদান দেয়, সরকারি ভাবে ওদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেয়, যেটা আমরা আসলে পাই না, যেটা আমাদের এখানে আসলে হয় না। কিন্তু যদি একটু এখানে আমরা সাপোর্ট পাইতাম, আমাদের বস্ত্র এবং প্রকৌশল মন্ত্রণালয় আছে কিন্তু আসলে তারা যদি একটু ইথিক্যালি স্ট্রং হতো, তারা যদি একটু ভালোভাবে এই সেক্টরটাকে তারা দেখতো। এখান থেকে সবাই আসলে নিয়ে গেছে অলওয়েজ, এই সেক্টর থেকে সবাই আসলে নিয়ে গেছে, যখনই যে ক্ষমতা ছিল তারা নিয়ে গেছে, তারা দিতে পারে নাই ভালো কিছু। তো তারা যদি ভালো কিছু দিতে পারতো তাহলে আমাদের পক্ষে এত কিছু ফেস করার পর আমরা এখনো সেকেন্ড পজিশন টিকে আছি, আমরা ফার্স্ট পজিশন যেতে আমাদের সময় লাগতো না যদি আমরা একটু স্ট্রংলি আমরা কিছু সাপোর্ট পেতাম। বিশেষ করে কোভিড 19-এর পরে অনেক অর্ডার আমাদের এখান থেকে মুভ করছে, বাট আপনার 2021-22 তারিখ থেকে আবার সেগুলো ফ্লো শুরু হয়েছিল। ইভেন এই বছরেও আমরা মোটামুটি ভালো, আমাদের টার্গেট ছিল যে আমরা 50 বিলিয়ন আমরা অলরেডি এক্সপোর্ট করবো, এবং ইভেন আমরা টার্গেটে খুব কাছাকাছি চলে গেছিলাম। কিন্তু এই যে জিও পলিটিক্যাল টেনশনের কারণে আমাদের আবার এখন ডাউন। বাট ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমরা সামনে হয়তো আমাদের আরো ভালো কিছু আসবে, বিকজ অলরেডি অর্ডার গুলো মুভ করতেছে বাংলাদেশে। তো লেটস সে। আচ্ছা, আমাদের আরো কিছু চ্যালেঞ্জেস যেমন এই যে রাইজিং ডিমান্ড, সাস্টেনেবিলিটি যে ইয়ার্ন গুলো আছে, হ্যাঁ আমাদের যেটা বললাম যে এথিক্যাল কমপ্লায়েন্স, এগুলো বেশ কিছু ডিমান্ড, এগুলো খুব তাড়াতাড়ি মানে এগুলো বাড়ার কারণে সমস্ত ফ্যাক্টরি গুলো এগুলো এফোর্ড করতে পারে না, যেগুলো মিডল ক্লাস ফ্যাক্টরি তারা পারে না এগুলো করতে। এখনো দেখবেন অনেক ফ্যাক্টরি আছে তারা সাব কন্ট্রাক্ট চালায়। কেন? কারণ তাদের এই ধরনের এথিক্যালি যে কমপ্লায়েন্স গুলো, এগুলো কমপ্লায়েন্স বিভিন্ন ফার্ম প্রচুর টাকার বিনিময়ে এরা কমপ্লায়েন্স সার্টিফিকেশন গুলো দেয়, বা এটার পিছনে আপনাকে প্রচুর ইনভেস্ট করতে হয়, অনেক কিছু আছে। হ্যাঁ, একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি করার জন্য কি কি লাগে এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এজ এ বোনাস হিসেবে, যদিও এটা সোয়েটারের সাথে রিলেটেড না, এটা ফ্যাক্টরির সাথে রিলেটেড। তারপর আমি শেয়ার করবো যে আপনার এটার পিছনে কি পরিমাণ এফোর্ট, কি পরিমাণ এইটাতে যে আপনার ইনভেস্ট করতে হয়, আনবিলিভেবল। তো এই যে জিনিসগুলো ডিমান্ড বাড়ার কারণে এই যে রানা প্লাজা ধসের পরে থেকে, যখন থেকে আপনার কমপ্লায়েন্স ইস্যু গুলো যখন আপনার এগুলো ডিমান্ড বেড়ে গেছে, তখন থেকে কিন্তু মোটামুটি ছোটখাটো বা মাঝারি আকারের ফ্যাক্টরি গুলো বসে গেছে। তো এটা একটা চ্যালেঞ্জ। যদি এই ফ্যাক্টরি গুলো আজকে আমরা ওগুলা যদি আজকে আপনার থাকতো, নাম্বার অফ ফ্যাক্টরিজ হয়তো বাংলাদেশে আরো বেশি থাকতো, 4,800 জায়গায় হয়তো দেখা যেত 5,000 প্লাস বা 6,000 7,000 এমন ফ্যাক্টরি থাকতো বিজিএমএল লিস্টে, যেটা এখন নাই। তো এগুলো হচ্ছে আপনার আমাদের চ্যালেঞ্জ। তারপরে তারপরে যেটা বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার অ্যাডাপ্টিং টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, যেমন আপনার 3D নিটিং, অটোমেশন। আপনারা জানেন নর্মালি চাইনিজ ফ্যাক্টরি গুলা কিভাবে ফ্যাক্টরি মেশিন গুলো অপারেট করে? তাদের কাছে কিন্তু আলাদা করে কোনো চার্ট মেকার নাই, তাদের আলাদা করে কোনো ডিজাইনার নাই। ডিজাইনার বলতে যারা ডিজাইন ক্রিয়েট করে, তাদের আলাদা করে কোনো মেশিন অপারেটর নাই, তাদের একজনই তিনজনের কাজ করে। সবকিছু হচ্ছে আপনার এই 3D বা আপনার টেকনোলজিক্যাল অটোমেশনের মাধ্যমে। যে প্রোগ্রাম করতেছে সেই এটাকে ডিজাইন করতেছে এবং ওই টিমই মেশিনটাকে অপারেট করতেছে। আমাদের বাংলাদেশে হচ্ছে কি, আমাদের বাংলাদেশে ডিজাইন করতেছে একজন, অপারেট করতেছে আরেকজন, এই মেশিন প্রোভাইড করতেছে একজন। এখন যে মেশিন প্রোভাইড করতেছে, যে মেশিন অপারেট করতেছে, তার কাছে কোনো প্রবলেম ফেস হলে সে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে এটা ওই ডিজাইনারের কাছে, ডিজাইনার আবার এটা নিয়ে যাচ্ছে প্রোগ্রামারের কাছে। তাহলে এই যে হ্যাসেল গুলা, এই জিনিসগুলো একটা মাত্র কারণ হচ্ছে তারা টেকনোলজিক্যালি এক্সপার্ট না। তারা নতুন কোনো টেকনোলজি আসলে সেটাকে তারা খুব মানে ভয়ের চোখে দেখে।
আমরা আমাদের কোম্পানিতে আমরা বেশ কিছু এআই সফটওয়্যার ইউজ করতেছি। ইভেন আপনার এটা হচ্ছে বেশ কিছু সফটওয়্যারের মাধ্যমে আমরা ভার্চুয়াল কিছু স্যাম্পলিং করতেছি। এটা আমরা স্যাম্পলিং পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিষয়গুলো। তো ওই স্যাম্পলিং এর যে ইস্যুগুলো, ওগুলো যদি আপনার ফ্যাক্টরির পার্সনরা যদি ভালোভাবে জিনিসগুলো দেখে বা সেগুলো যদি শিখে, তারা তাদের ওয়ার্কিং প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। কিন্তু তারা শিখতে চাবে না, কারণ তারা এটা অ্যাডাপ্ট করতেই চায় না। তাদের মতে যেভাবে চলতেছে সেভাবে চলতে দেন, এভাবেই তারা তারা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। কিন্তু তারা যদি এই টেকনোলজি গুলো নিয়ে এগুলো কাজ করে, আমি আপনি দেখেন না আমাদের হাতে যে মোবাইল ফোনটা এখন আমরা ইউজ করি, স্মার্টফোন, এটা একটা বাটন ফোনের থেকে কতটুকু আপডেটেড। আপনি একটা স্মার্টফোন থাকলে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো জায়গাতে আপনি চলে যেতে পারতেছেন। বাট আপনি কি বাটন ফোনে সেটা পাচ্ছেন? বাটন ফোন যাচ্ছে, আপনি কথা বলতেছেন, আপনার ফিডব্যাক যাচ্ছে, মেসেজ যাচ্ছে, দ্যাটস ইট। তো আপনি যদি যারা স্মার্টফোন এখনো ইউজ করতে পারে না, আমাদের আমাদের বাবাদের জেনারেশন যারা আছে এখনো, তাদের দেখেন অনেক প্রবলেম হয়। তো কেন? তাদের ওই যে টেকনোলজি যারা এক্সপার্ট না। যদি তারা আজকে টেকনোলজি এক্সপার্ট থাকতো, তাহলে তারাও কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো সমস্যা তারা নিজেরা ঘর থেকে বসে জানতে পারতো, যেটা আমি আপনি পারতেছি। তো ফ্যাক্টরির লোকজনগুলো এখনো তারা হচ্ছে কি জানেন, তারা তারা অনেকটা ব্যাকডেটেড। তারা নতুন কোনো টেকনোলজি নিয়ে কাজ করতে চায় না। আপনি যখন তাদেরকে শিখাবেন, তারা শিখতে চাবে না, তারা বুঝতে চাবে না। তো একটা মানুষ হচ্ছে নিজ থেকে বোঝা, একটা হচ্ছে বুঝেও না বোঝা, দুইজনে কিন্তু তফাৎ আছে। যে বুঝবে না তাকে আপনি বুঝাতে পারবেন, বাট যে বুঝতে চাইবে না তাকে কিন্তু আপনি কখনোই বুঝাতে পারবেন না। আচ্ছা, এখানে আমাদের আর কি কি চ্যালেঞ্জ আছে এই 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 ইন্ডাস্ট্রিতে? এখানে যেমন আপনার ব্যালেন্সিং কস্ট, কোয়ালিটি এন্ড স্পিড টু মার্কেট। যেমন দেখেন, আপনি এজ এ ফ্যাক্টরি ওনার হিসেবে আপনি চাইবেন অবশ্যই যে আপনার একটা বায়ার আপনার কাছে থাকুক, সেটা যদি ভালো কোয়ালিটি হয়, ভালো কোয়ান্টিটি হয়, বিগ শট ভালো কাস্টমার হোক। কিন্তু দেখা যাবে যে প্রাইসিং এর ক্ষেত্রে আমরা আসলে অনেক অর্ডার নিতে পারি না, কারণ আমাদের তো এখন ওভারঅল কস্ট বেড়ে গেছে, সিএম বেড়ে গেছে, শ্রমিকদের বেতন বেড়ে গেছে। সবকিছু ব্যালেন্স করে কস্টিং করা খুব ডিফিকাল্ট। তো এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্টের জন্য অনেক সময় অর্ডার ছেড়ে দিতে হয়। এবং এই অর্ডার গুলো পরবর্তী কি হয়, আপনার এই চায়না, ভারত নিয়ে নেয়। তো ওই যে ব্যালেন্সিং, যে আমাদের যে যদি মাথা পিছু আয়টা বা এই যে শ্রমিকদের যে খরচটা যদি না বাড়তো, আমাদের যদি কস্টিংটা একটু কম থাকতো, আমাদের ইটিপি টিটিপি অনেক আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা লাগে অনেক কিছু, এখানে যদি কস্টিং গুলো আমাদের কম থাকতো, তাহলে কিন্তু আমরা আরো ভালো কিছু কাজ করতে পারতাম।